একটি নতুন সরকার যখন মাত্র 2 মাসের মাথায় দাঁড়িয়ে তীব্র জ্বালানি সংকট এবং হামের মতো মহামারীর চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যস্ত, ঠিক তখনই শুরু হয়েছে মিথ্যার এক মরণ কামড়। স্বাধীনতা বা বাক স্বাধীনতার দোহাই দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে নিয়ে নোংরা প্রচারণা চালানো হচ্ছে, তা কি কেবলই সমালোচনা, নাকি এটি একটি পরিকল্পিত ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই প্রপাগান্ডা মেশিনের নেপথ্যের রহস্য কী এবং এটি মোকাবেলা করার জন্য বিএনপির জন্য জরুরি 5টি কৌশলগত পদক্ষেপ নিয়ে। চলুন শুরুতেই একটু পরিসংখ্যানের দিকে নজর দেওয়া যাক। 2026 সালের 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে লক্ষ্য করে ছড়ানো অপপ্রচারের উপর রিউমান স্ক্যানার এবং অন্যান্য ফ্যাক্ট চেকিং সংস্থার তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অপপ্রচারের মাত্রা ছিল ভয়াবহ। বিশেষ করে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক বিষয়গুলোকে কেন্দ্র করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে অসংখ্য ফেক ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই তথ্য অনুসারে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের 19 তারিখ পর্যন্ত মোট শনাক্তকৃত গুজব বা অপপ্রচারের সংখ্যা ছিল 751টিরও বেশি। তার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে লক্ষ্য করে সরাসরি অপপ্রচারের সংখ্যা ছিল 97টিরও বেশি। রিউমান স্ক্যানারের রিপোর্ট অনুযায়ী মোট অপপ্রচারের প্রায় 80 থেকে 85% ছড়ানো হয়েছে ফেসবুকের মাধ্যমে, বিশেষ করে ইনঅথেন্টিক কোঅর্ডিনেটেড বিহেভিয়ার বা ফেক আইডির নেটওয়ার্ক ব্যবহার করে এই প্রচারণাগুলো চালানো হয়েছে। সেই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে বা তাদের ছবি ব্যবহার করে শত শত ভুয়া আইডি খুলে নানা ধরনের অপপ্রচার সেখান থেকেও চালানো হচ্ছে। খুবই পরিতাপের বিষয়, তারেক রহমান একজন ব্যক্তি মানুষ, তিনি প্রধানমন্ত্রী হলেও একজন সাধারণ মানুষ। তিনি তার কন্যাকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন। সেই বিষয়টি নিয়েও এত নোংরা প্রচারণা চালানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা রীতিমতো আমাদেরকে দেখে আঁতকে উঠতে হয়। এটাই কি আসলে বাক স্বাধীনতা? আমরা যদি একটু দেখি যে সাধারণত কোন কোন বিষয়গুলো নিয়ে প্রধানত তারেক রহমান এবং তার পরিবারের বিরুদ্ধে এই অপপ্রচারগুলি চালানো হয়েছে। প্রথমেই দেখা যাচ্ছে যে তারেক রহমানের পারিবারিক সদস্যদের নিয়ে লন্ডনের বিলাসবহুল জীবনযাপনের ভুয়া এআই ভিডিও তৈরি করা হয়েছে। রিউমান স্ক্যানার নিশ্চিত করেছে যে এই ভিডিওগুলির অধিকাংশই মেটাডাটা এডিট করা এবং এআই দিয়ে চেহারা পরিবর্তন করে বানানো হয়েছে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে জড়িয়ে বিভিন্ন ভুয়া ফটোকার্ড, যেমন প্রথম আলোর লোগো ব্যবহার করে বা অন্যান্য পত্রিকার লোগো ব্যবহার করে এবং তার রাজনৈতিক পদমর্যাদা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এগুলো ছিল সম্পূর্ণরূপে মিথ্যা। তৃতীয়ত, তারেক রহমানের নামে ছড়ানো হয়েছে যে তিনি প্রতিবেশী দেশের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলছেন। এমন একটি ভুয়া অডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছিল। রিউমান স্ক্যানার তাদের কারিগরি বিশ্লেষণে প্রমাণ করেছে যে অডিওটি পুরনো বিভিন্ন বক্তব্যের টুকরো জোড়া দিয়ে বানানো বা এটি একটি ম্যানিপুলেটেড অডিও হিসেবে তারা এটা প্রমাণ পেয়েছে। চতুর্থত, নির্বাচন পরবর্তী সময়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপে দাবি করা হয়েছিল যে প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য করা হচ্ছে বা তাদেরকে লক্ষ্য করে নানা রকম প্রপাগান্ডা মিথ্যা ছড়ানো হচ্ছে।
ফ্যাক্ট চেকাররা প্রমাণ করেছেন যে এইসব ভিডিওর অনেকগুলোই ভারত বা অন্য দেশের পুরনো ঘটনার ভিডিও ছিল, যা বাংলাদেশের প্রেক্ষাপটের নামে চালিয়ে দেওয়া হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন এর বাইরেও নানা ব্যক্তি এবং গোষ্ঠী গত কয়েক সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত আক্রমণের মাত্রা ছাড়িয়ে গেছেন। এসব আক্রমণে অত্যন্ত নোংরা ভাষা এবং শব্দ ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক আদর্শের বিরোধিতা যে কেউ করতে পারে, কিন্তু যখন পরিবার বা ব্যক্তিগত জীবন নিয়ে নোংরামি শুরু হয় তখন বুঝতে হবে এর পেছনে একটি বড় পলিটিক্যাল এজেন্ডা কাজ করছে। এই প্রচারণাগুলো এমনভাবে ডিজাইন করা হচ্ছে যেন নতুন সরকারের উপর মানুষের আস্থার সংকট তৈরি করা যায়। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি কি কেবল বসে বসে এই তথ্য হামলা বা তথ্য যুদ্ধের শিকার হবে এবং দেখবে? একজন বিশ্লেষক হিসাবে আমি মনে করি বিএনপির জন্য আমার পরামর্শ হচ্ছে বিষয়টিকে হালকাভাবে না নেওয়া, এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে এই যে পরিকল্পিত অপপ্রচার, সেটা মোকাবেলার জন্য বিএনপির যেসব পদক্ষেপ গ্রহণ করতে হবে বা গ্রহণ করা উচিত তা কিছুটা বিস্তারিত এখানে আলোচনা করতে চাই। প্রথমেই যেটি বিএনপির করা প্রয়োজন সেটি হচ্ছে একটি শক্তিশালী র্যাপিড রেসপন্স ডিজিটাল সেল গঠন করা, অর্থাৎ গুজব ছড়ানোর সাথে সাথে সেটিকে প্রতিহত করার জন্য একটি নিবেদিত দল থাকা অত্যন্ত জরুরি। তাদের কাজ হবে তাৎক্ষণিকভাবে ফ্যাক্ট চেকিং করা, কোনো ভুয়া তথ্য বা ভিডিও ভাইরাল হওয়ার 15 থেকে 30 মিনিটের মধ্যে তার সত্যতা তুলে ধরা। দ্বিতীয়ত, একটা অফিসিয়াল সোর্সকে শক্তিশালী করা। প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের জন্য ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিয়মিত আপডেট দেওয়া, যাতে মানুষ ভুয়া পেজের উপর নির্ভর না করে সত্য তথ্য পেতে পারে। 2 নম্বর কাজ হিসাবে যেটা আমি বিএনপির জন্য এই মুহূর্তে জরুরি বলে মনে করি, এআই প্রযুক্তির বিরুদ্ধে প্রযুক্তিগতভাবে লড়াই করা। সেটা কি? যেহেতু ডিপ ফেক ভিডিও এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তাই এর বিপরীতে প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। প্রযুক্তি দিয়েই প্রযুক্তিকে চ্যালেঞ্জ করতে হবে, মোকাবেলা করতে হবে। যেমন এআই ডিটেক্টর ব্যবহার করা, দলীয় আইটি সেলের মাধ্যমে এআই জেনারেটেড ভিডিও দ্রুত শনাক্ত করে সেগুলোর উপর ম্যানিপুলেটেড যে মিডিয়া বা এআই জেনারেটেড যে ওয়াটারমার্ক দিয়ে সেগুলি পুনরায় প্রচার করা, প্রমাণসহ ভিডিও বার্তা দেওয়া, কোনো বিকৃত ভিডিওর বিপরীতে আসল ভিডিও ক্লিপটি পাশাপাশি রেখে সাধারণ মানুষকে এর পার্থক্য বুঝিয়ে দেওয়া। 3 নম্বর কাজ হিসাবে যেটি আমি মনে করি করা দরকার বিএনপির জন্য, সেটা হচ্ছে তৃণমূল পর্যায়ে ডিজিটাল লিটারেসি বা সচেতনতা বৃদ্ধি করা। আমরা জানি যে এখনও পর্যন্ত বাংলাদেশের একটি বড় অংশের মানুষ তথ্যের সত্যতা যাচাইয়ে দক্ষ নয়। সুতরাং সেই সমস্যাটি সমাধানের জন্য নানা ধরনের প্রচারপত্র বা উঠান বৈঠকের মাধ্যমে শুধুমাত্র অনলাইনে সীমাবদ্ধ না থেকে তৃণমূলের কর্মীদের এসব গুজব চেনার উপায় শেখানো দরকার। সেই সাথে ইনফোগ্রাফিক্স ব্যবহার করা, সাধারণ ভাষায় গুজব বনাম সত্য শিরোনামে সহজবোধ্য ছবি বা ইনফোগ্রাফিক্স তৈরি করে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়া। চতুর্থ যে কাজটি আমি পরামর্শ হিসাবে বিএনপিকে দিতে চাই সেটি হচ্ছে স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থার সাথে সমন্বয় করা। অর্থাৎ সরকার বা দল সরাসরি কোনো তথ্য দিলে তা অনেক সময় রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট মনে হতে পারে। তাই রিউমার স্ক্যানার ও অন্যান্য নিরপেক্ষ যে ফ্যাক্ট ওয়াচ সংস্থাগুলো রয়েছে, তারা যখন কোনো গুজব শনাক্ত করে তখন সেই রিপোর্টগুলো বিএনপির অফিসিয়াল পেজ থেকে ব্যাপকভাবে শেয়ার করা, যাতে তথ্যের গ্রহণযোগ্যতা বাড়তে পারে বা এভাবে বাড়ানো যেতে পারে। 5 নম্বর যে পদক্ষেপ বিএনপি নিতে পারে সেটি হচ্ছে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ।
শুরুতেই হতে পারে প্ল্যাটফর্ম মডারেশন, যেমন ফেসবুক, ইউটিউব এবং টিকটকের মতো যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করা, এবং সরাসরি যোগাযোগ রক্ষা করার মাধ্যমে এই সমস্ত যে অপপ্রচার বা মিথ্যা প্রচারণা সেগুলোকে বন্ধ করা বা সেই সমস্ত সংবাদগুলো সেখান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করা। পাশাপাশি ডিজিটাল ফরেনসিক ও আইনি পদক্ষেপ নেওয়া। বাক স্বাধীনতা মানে অপপ্রচার নয়, এই বিষয়টিকে খুব পরিষ্কারভাবে আমাদের সমাজে মেসেজ দিতে হবে। যারা সংঘবদ্ধভাবে মিথ্যা ছড়াচ্ছে তাদের উৎস বা সোর্স খুঁজে বের করে জনসমক্ষে আনতে হবে এবং ডিজিটাল আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। ডিজিটাল আইন আছে আমাদের দেশে, সেই আইনটি যাতে অপপ্রয়োগ না হয়, সে আইনের অপপ্রয়োগের মাধ্যমে যেন কারো শাস্তি না হয় সেটি নিশ্চিত করে, পাশাপাশি যারা সত্যিকার অর্থেই এই ধরনের প্রপাগান্ডা করছে, মিথ্যা সংবাদ দিচ্ছে বাক স্বাধীনতার নামে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে প্রমাণ সাপেক্ষে। শেষ কাজ হিসাবে যেটি আমার কাছে মনে হয় সেটি হচ্ছে ইনফ্লুয়েন্সারদেরকে এঙ্গেজ করা, অর্থাৎ ইনফ্লুয়েন্সার এঙ্গেজমেন্ট। নিরপেক্ষ এবং প্রভাবশালী যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছেন তাদের সাথে সঠিক তথ্য শেয়ার করতে হবে, যাতে তারা সাধারণ মানুষের কাছে সত্যটা তুলে ধরতে পারে। শুধুমাত্র গুজব খণ্ডন না করে প্রধানমন্ত্রীর যে দৈনন্দিন কাজ, সাধারণ মানুষের সাথে তার সম্পৃক্ততা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের যে রিয়েল টাইম ভিডিও সেগুলি বেশি বেশি প্রচার করা, এতে ভুয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা ধীরে ধীরে কমে যাবে। সবশেষে বলতে চাই, তথ্যযুদ্ধে জয়ী হতে হলে কেবল সত্যের উপর বসে থাকলেই চলে না, সেই সত্যকে সঠিক উপায়ে মানুষের সামনে বা মানুষের কানে পৌঁছাতে হয়। ষড়যন্ত্রকারীরা শক্তিশালী, কিন্তু সঠিক কৌশল গ্রহণ করলে ডিজিটাল কুয়াশা কাটানো সম্ভব। বিএনপির জন্য সবচেয়ে কার্যকর কৌশল হবে প্রতিরোধের চেয়ে দ্রুত প্রতিকারের ব্যবস্থা করা, অর্থাৎ গুজব ছড়ানোর পর সেটি ডিলিট করার চেয়ে এই গুজবের বিপরীতে দ্রুততম সময়ের মধ্যে সত্য তথ্য দিয়ে সাধারণ মানুষের টাইমলাইন দখল করা। প্রিয় দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।